ওকে, আমরা যেটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে যে গীতি কবিতার উদ্ভব ও ক্রমবিকাশ। মানে একটা গীতি কবিতা কিভাবে তৈরি হলো, বাংলা সাহিত্যে এটার আগমনটা কিভাবে ঘটলো, এটা এবং ক্রমবিকাশ মানে এটা কিভাবে আস্তে আস্তে বিস্তার লাভ করলো, কিভাবে আস্তে আস্তে এটা সবার কাছে পরিচিত হয়ে উঠলো, সেই জিনিসগুলোই আমরা এখানে আলোচনা করব আমাদের। আচ্ছা, তো যেটা বলছিলাম গীতি কবিতার উদ্ভব এবং ক্রমবিকাশ, এটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধরে নাও যে 90% সম্ভাবনা আছে এটা চলে আসার। হ্যাঁ, যদি আসে যাতে ভালো করে লিখতে পারো, সেভাবে তোমাদের এটা প্রিপারেশন নিতে হবে। আমি একটা জিনিস মনে রাখবা, আমি যেটা যেটা পড়াচ্ছি সেটা সেটা কিন্তু তোমাদের পরীক্ষার আসার সম্ভাবনা বেশি, ওই হিসেব করেই পড়াচ্ছি। ঠিক আছে, যাতে তোমরা পরীক্ষাতে একটা ভালো রেজাল্ট করতে পারো। তাই যেদিন যেটা পড়াবো ধরে নিবা যে এটা পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি, হয় শর্ট কোশ্চেন হিসেবে আসবে, আর নয়তো ব্রড কোশ্চেন হিসেবে আসবে, আর নয়তো একদম অতি সংক্ষিপ্ত হইলে দুই তিনটা এখান থেকে কমন পাবে। অর্থাৎ আমি যেটা পড়াচ্ছি এখান থেকে পরীক্ষায় কমন আসবে, একদম 100% গ্যারান্টি। তো এই হিসাব করে তোমরা ভালো করে যেদিন যেটা পড়াবো সেদিন সেটা ভালো করে শিখে ফেলবা। আর যেটা বললাম যে তোমাদের পড়ালেখা করতে হবে স্মার্টলি। অনার্সের পড়ালেখা এখন অনার্সের মতো করে করতে হবে। ওই এই স্কুলের মতো করে করে মুখস্থ করলে হবে না। অনার্সের পড়ালেখাটা হচ্ছে যে যে লেকচার দিব, লেকচার নিয়ে তুমি আবার নিজে একটু বই ঘাটাঘাটি করবা, তারপরে নিজে একটা নোটস তৈরি করে ফেলবা, দেখবে যে পড়াটা তোমার শেখা হয়ে গেছে। ক্লিয়ার? জি স্যার। ওকে, আমাদের প্রথমে যেটা আসে আমাদের গীতি কবিতা। ইংরেজিতে ইংরেজিতে যাকে লিরিক পোয়েট্রি বলে, কি পোয়েট্রি বলে? লিরিক পোয়েট্রি। আমরা ওই যে গানের লিরিক বলি একটা কথা, তাই না? গানের লিরিক কি? লিরিক মানে হচ্ছে যে এটা লিরিক পোয়েট্রি বলা হয়। বাংলাতে তাকে গীতি কবিতা রূপে নির্দেশ করা হয়েছে। লিরিক শব্দটির উদ্ভব প্রাচীন বাদ্যযন্ত্র বীণা বা কি লায়ের থেকে হয়েছে। গ্রিস দেশে লায়ের বা বীণা সহযোগে গায়ক তার ব্যক্তিগত অনুভবকে, খেয়াল করো এই জিনিসটা, ব্যক্তিগত অনুভবকে কি করে যখন গান করে গাইতো তখন তাকে লিরিক, কখনো বলা হতো লিরিক, কখনো সে গান হতো সংঘবদ্ধ গায়কদের কোরাস। তোমাদের বিসিএস এ প্রায় সময় প্রশ্নে আসছে যে গায়কদের যে সংঘবদ্ধ ওই যে গান গাইলে দেখবে যে কয়েকজনে মিলে হা 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 এরকম করে একটা গান একটা সুর দিতেছে। তো এই সুর যারা দেয় তাদেরকে বলা হয় কোরাস। আনন্দ অথবা বেদনার আবেগ মণ্ডিত গীতিরূপ। তো সোজা কথা হচ্ছে আমাদের এই লিরিক্স জিনিসটা হচ্ছে যে সম্পূর্ণরূপে ব্যক্তিগত অনুভব, মানে কবির মনের একদম ব্যক্তি অনুভব। সে মনে কি করতেছে, সে তার মনে কি আনন্দ, দুঃখ, বেদনা, উচ্ছ্বাস, উদ্দীপনা, কি কাজ, মানে কোন ধরনের অনুভূতিটা কাজ করতেছে, সেই অনুভূতিটা সে যখন লিখে তখন সেখানে সেটা হয়ে যায় গীতি কবিতা। এই কালক্রমে সুরের আবরণ খসে পড়লো গীতি কবিতা হয়ে আত্মভাবনামূলক মন নয় বাণীরূপ। মন নয় মানে কি? মনের। ওকে, মন নয় মানে হচ্ছে মনে মনে, ঠিক আছে, মনের ভিতরে যে জিনিসটা, সেই বাণীরূপ হিসেবে আসলো। আমাদের এই গীতি কবিতা নিয়ে অনেক কবি অনেক ধরনের করছে। ইংরেজ কবি ওয়ার্ডসওয়ার্থ এই সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, অল গুড পোয়েট্রি ইজ দা স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। এই যে ফিলিংস, ঠিক আছে, আমরা যে কথা কথায় বলি না ফিলিংস, হ্যাঁ, ফিলিংস আসে না বা ফিলিংস কেমন যেন ফিল করতেছি বা কেমন যেন ফিল হচ্ছে আমার। হ্যাঁ, এই যে ফিলিংস মানে অনুভব বা আমাদের মনের যে একটা অনুভূতি, সেই অনুভূতি গুলোকে বলা হয় ফিলিংস। মানে এগুলো হচ্ছে যে পাওয়ারফুল ফিলিংস, অর্থাৎ ব্যক্তিগত কল্পনার শতোচ্চারিত, শতোচ্চারিত শব্দটা খেয়াল করো, মানে নিজে থেকে বের হয়ে আসবে ভাবোচ্ছ্বাসে গীতি কবিতা। গীতি কবিতার মধ্যে রয়েছে যে রোমান্টিকতা, তাকে শতোচ্চারিত ভাবে প্রকাশ ঘটাতে হবে। মানে তোমার যা মনে আসতেছে সেটাই তোমার স্বাভাবিকভাবে স্বতঃসারিত ভাবে বা স্বাভাবিকভাবে প্রকাশ ঘটাতে হবে। যেমন মনে করো বনের পাখিরা গান গাচ্ছে, তাই না? পাখি গান গাচ্ছে, ইচ্ছা মতো গান গাচ্ছে, তার গান কেউ শুনলো নাকি শুনলো না এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। সে তার মনের সুখে গান গেয়ে যাচ্ছে বা দুঃখে গান গেয়ে যাচ্ছে, তাই না? তো এই যে যে আমাদের দেখবে যে যারা এভাবে একদম মানে কারো ভালো লাগলো নাকি ভালো লাগলো না এরকম করে গান যখন বা গায় বা কোনো সাহিত্য যখন রচনা হয়, জাস্ট কবির নিজের মনের অনুভূতি প্রকাশ করার জন্য, কবির নিজের মনের
যে ভাবনা আছে সেটা প্রকাশ করার জন্য, কবির নিজের মনের যে এই অনুভূতি আছে, যে দুঃখ, ভালো লাগা, ভালোবাসা আছে, সেটা প্রকাশ করে, তখনই সেটা সার্থক সাহিত্য হয়। তো এই গীতি কবিতাতে এই স্বতঃসারিত ভাবে আমাদের যে কবির মনে যে রোমান্টিকতা আছে বা ইয়েটা আছে সেটা প্রকাশ ঘটতে হবে। সমালোচক হাডসন বলেছেন, ইন লিরিক পোয়েট্রি পয়েট ইজ প্রিন্সিপালি অকুপাইড উইথ হিমসেলফ। মানে লিরিক্যাল পোয়েট্রিতে প্রধানত কি হয়, অকুপাইড হয়, মানে সে ওইটা দ্বারা একদম আচ্ছাদিত হয়ে পড়ে। সেটা কি দ্বারা? হিমসেলফ, নিজে নিজে দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে, অকুপাইড হয়ে পড়ে, বন্দী হয়ে পড়ে, নিজেকে নিজের দ্বারা সে কি করে ফেলে, নিজেকে নিজের দ্বারা কি করে ঘিরে ফেলে, হিমসেলফ। তো সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গীতি কবিতা সম্বন্ধে বলেছেন যে, গীতের উদ্দেশ্যে মানে গানের উদ্দেশ্যে যে কাব্যের সেই উদ্দেশ্য, তাহাই গীতি কাব্য। বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্র তাহার উদ্দেশ্য, সেই কাব্যই গীতিকাব্য। তোমরা একটা জিনিস খেয়াল করবো, কবিতা এবং গানের ভিতরে একটু পার্থক্য আছে। কবিতাতে তোমাকে অনেক কঠিন কঠিন শব্দ, অনেক শক্ত শক্ত শব্দ ব্যবহার করা হয়, কিন্তু গানে কিন্তু এরকম কোনো শব্দ ব্যবহার করা হয় না। গানে দেখবে না। সবসময় খেয়াল করবে যে এমন একটা শব্দ ব্যবহার করা হচ্ছে যেটা সহজেই কি করা যায়, উচ্চারণ করা যায়, কিন্তু কবিতাতে কিন্তু এরকম না। কবিতাতে অনেক। একটু কঠিন কঠিন কিছু ব্যবহার করা হয়, শব্দ ব্যবহার করা হয়। হ্যাঁ, কিছু বলতে চাচ্ছিলাম অনেকেও। আচ্ছা, যদি কেউ কিছু বলতে চাও তাহলে একটু দয়া করে একটু হ্যান্ড রাইজ করবা, আমি সুযোগ দিব, কেমন? তো যেটা বলছিলাম, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই গীতি কবিতা সম্পর্কে বলতেছে, গীতের উদ্দেশ্যে বা গানের উদ্দেশ্যে যে কাব্যের সে উদ্দেশ্য, তাহাই গীতি কাব্য। বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্র তাহার উদ্দেশ্য, সে কাব্যই গীতি কাব্য। রবীন্দ্রনাথ ঠাকুর গীতি কবিতার ভাব সম্পর্কে অভিমত পোষণ করেন। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু গীতি কবিতার কি জনক বলা যায়। যদিও গীতি কবিতার সৃষ্টি হয়েছিল বিহারীলালের হাতে, কিন্তু রবীন্দ্রনাথের হাতে গীতি কবিতা সবচেয়ে বেশি প্রচার, প্রসার, ভেরিয়েশন, তার সব ধরনের মানে যে একটা যে গঠন বা তার যে একটা স্বরূপ বা তার যে একটা এই বিস্তৃতি, সেটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের হাতেই সবচেয়ে বেশি ঘটেছিল। তাই রবীন্দ্রনাথ ঠাকুরকে গীতি কবিতার জনক বলা হয়। তো এই রবীন্দ্রনাথ ঠাকুর গীতি কবিতার সম্পর্কে কি বলছে দেখো, যাহাকে আমরা গীতিকাব্য বলিয়া থাকি, অর্থাৎ যাহা একটুখানির মধ্যে একটি মাত্র ভাবের বিকাশ। খেয়াল করো, একটুখানির মধ্যে একটি মাত্র ভাবের বিকাশ, একটি মাত্র তোমার মনের ভাব যেটা প্রকাশ। ওই যেমন বিদ্যাপতির ভরা বাদর মাহ বাদর শূন্য মন্দির মোর, মানে ভরা বর্ষা, হ্যাঁ, এবং এখানে আমার মন শূন্য মন্দির, মানে আমার শূন্য মন্দির দ্বারা কি বোঝাচ্ছে, মনটা খালি হয়ে আছে। হ্যাঁ, সেও তাহা আমাদের মনের বহুদিনের অব্যক্ত ভাবের একটি কোন সুযোগ আশ্রয় করিয়া ফুটিয়া ওঠা। আমরা সব মিলে বলতে পারি যে, সব মিলে বলতে পারি যে গীত, সব মিলে আমরা বলতে পারি যে গীত কবিতার সংজ্ঞা সম্পর্কে এতটুকু বলা যায়, যে কবিতায় কবিতার একান্ত ব্যক্তিগত আবেগ, খেয়াল করো, যে কবিতায় কবি তার একান্ত ব্যক্তিগত আবেগ অনুভূতিকে এক সাবলীল ও আন্তরিক গীতিপ্রবণ ভাষায় ব্যক্ত করেন, হ্যাঁ, তখনই সেটা কি হয়, আমাদের মন নয় কবিতা হিসেবে প্রকাশ পায়। ওকে, তাই তাই মন নয় কবিতা গীতি কবিতা, অর্থাৎ কবির প্রগাঢ় ব্যক্তিক উপলব্ধির ধারক ও বাহক এই গীতি কবিতা বা লিরিক। একটা কথা হচ্ছে যে আমার মনের ব্যক্তিগত আবেগ অনুভূতি যখন সহজ সরল ভাবে আন্তরিক ইয়ার সাথে একটু গানের সুরে বা একটু গানের মতো করে ব্যক্ত করব, তখনই সেটা হয়ে যাবে কবিতা বা লিরিক্স। আমরা দেখো গানের যে কথাগুলো আছে, গানের লিরিক্স গুলো কেমন, হ্যাঁ, সেই গানের লিরিক্স গুলোকেই আমরা গীতি কবিতা হিসেবে চালিয়ে দিতে পারি। আর সোজা বাংলায় এটা যদি বুঝি, যে যে কবিতাগুলো গান হিসেবে গাওয়া যাবে সেগুলো হচ্ছে আমার গীতি কবিতা। সব কবিতা কিন্তু গান হিসেবে গাওয়া যায় না। যেমন মনে করো বিদ্রোহী কবিতাটা, হ্যাঁ, বলবীর বল উন্নত মমশির, শির নেহারি নত শির ওই শিখর হিমাদ্রি, তো এই কথাটা কিন্তু আমি গান হিসেবে ব্যবহার করতে পারবো না। কিন্তু আবার রবীন্দ্রনাথ দেখো, আবার একটা কবিতা লিখছে,
যে আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি কি অপরূপ রূপের সাথে বলে জননী। তো এই যে যে কথাটা, এটা আবার গান হিসেবে বলছে যে, আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি। তো এই যে এইভাবে গানের সুরে সে ব্যবহার করতে পেরেছে, এটা কিন্তু কবিতা ছিল, এটাকে পরে গানে রূপান্তর করা হয়েছে। আমরা সোজা কথায় বলতে পারি যে কবিতাগুলোকে গান হিসেবে ব্যবহার করা যায় সেগুলো হচ্ছে আমার গীতি কবিতা। এখন গীতি কবিতার বিকাশ কিভাবে হয়েছে? গীতি কবিতার বিকাশের মানে আমাদের এটা তো তৈরি হইলো, কিভাবে তৈরি হইলো আমরা সেগুলো দেখলাম। তো এখানে নানা ধরনের গীতি কবিতা আছে, যেমন ভক্তিমূলক গীতি কবিতা আছে, স্বদেশ প্রীতিমূলক আছে, প্রেমমূলক আছে, প্রকৃতি বিষয়ক আছে, সনেট। এই সনেটের কথা আমরা শুনছি, সনেট এক ধরনের গীতি কবিতা। চিন্তামূলক, শোকগীতি, হ্যাঁ, লঘু বৈঠকী কবিতা, ত্রস্ত, এরকম অনেক অনেক ধরনের কি গীতি কবিতা পাওয়া যায়। এখন এই গীতি কবিতার বিকাশ আমরা যদি খেয়াল করি কিভাবে এটার বিকাশ হলো, যে প্রথমে দেখো, প্রথম পয়েন্টটা ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয় পাদে, মানে দ্বিতীয় অর্ধেকে, মানে 1950-এর পরে, বা এই সরি 1850-এর পরে। ঊনবিংশ শতাব্দী কোনটা? 1800 থেকে 1899 পর্যন্ত। তো 1850-এর পরে এসে ইংল্যান্ডের রেনেসার আদর্শে, ধরো ইংল্যান্ডে রেনেসা হয়েছিল বা নবজাগরণ হয়েছিল, সেটার আদর্শে মানবতাবাদের উদ্বুদ্ধ বিহারীলাল ও তার অনুসারীদের হাতে উদ্ভাসিত হয়েছে। এটা দেখো, ইংল্যান্ডের এই রেনেসার ব্যাপারটা যদি আমরা একটু দেখি, সেই ইংল্যান্ডের রেনেসার আদর্শ কি ছিল, যে আমাদের মধ্যযুগে যে চিন্তা, যে জীবন, সেটা থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে একটা নতুন চিন্তা। আমরা কিন্তু আমরা বলি যে মধ্যযুগীয় বর্বরতা, একটা কথা বারবার বলে থাকি, হ্যাঁ, এটা কিন্তু ছিল ইউরোপের মধ্যযুগীয় বর্বরতা। তখন মানে মধ্যযুগে অনেক ধরনের কুসংস্কার, অনেক ধরনের অপব্যাখ্যা, অবৈজ্ঞানিক কর্মকাণ্ড প্রচলিত হতো। তো সেজন্য এটাকে বলা হতো মধ্যযুগীয় একটা অন্ধকার যুগের মতো ছিল। তো সেখান থেকেই আধুনিক জ্ঞান বিজ্ঞানে তারা অনেক বেশি যখন হলো, তখন সেটাকে রেনেসার সাথে তুলনা করা হলো। এই রেনেসার ভিতরে আরেকটা জিনিস যেটা এসেছে সেটা হচ্ছে যে আমাদের মানবতাবাদ। তো এই রেনেসার প্রধান যে বিষয় সেটা হচ্ছে মানবতাবাদ। এই মানবতাবাদের ইয়েতে দেখা যাচ্ছে যে রাজা রামমোহন রায় কি করলো, সতীদাহ প্রথা নিবারণ করলো। তারপরে ইংরেজি শিক্ষার যে গুরুত্ব সেটা তুলে ধরলো। তারপর বিদ্যাসাগর আসলো, বিদ্যাসাগর এসে কি করলো, বিধবা বিবাহ প্রবর্তন করলো। এবং তিনি নিজে স্ত্রী শিক্ষার জন্য অনেকগুলা স্কুল প্রতিষ্ঠা করলেন। এছাড়াও আছে তোমার আমাদের যে মানুষকে অন্যভাবে চিন্তা করা, ঠিক আছে, মানুষকে অন্যভাবে দেখা, বিশেষ করে এই যে তোমার সাহিত্য, যে নারীর যে দেবী মূর্তি আধুনিক কালে এসে ব্যক্তি স্বাতন্ত্র্যে এসে উদ্ভাসিত হলো, সেগুলো কবির কাছে এসে কি হলো, ধরা দিল। তো এরকম অনেকগুলো কবি আছে, মধুসূদন আছে, হেমচন্দ্র আছে, নবীনচন্দ্র আছে, হ্যাঁ। তো তাদের বিভিন্ন ধরনের ছিল। তো তাদের ভিতরে অন্যতম ছিল বিহারীলাল। বিহারীলাল ও তার অনুসারীদের হাতেই এই গীতি কবিতার সর্বোচ্চ বিকাশটা ঘটেছে। তো এই আমাদের কিন্তু গীতি কবিতা সম্পূর্ণরূপে আধুনিক কালের সৃষ্টি। মধ্যযুগে আর প্রাচীন যুগে আমরা যে সাহিত্যগুলো দেখেছি, মধ্যযুগে অসংখ্য কাব্য রচনা হয়েছে। এগুলো সবগুলোই ছিল কিন্তু কি, কাহিনী কাব্য। যেমন মনে করো আমরা মধ্যযুগে কি কি পড়েছি, যেমন হচ্ছে মনসা মঙ্গল, ভারতচন্দ্র রায়গুণাকরের অন্নদা মঙ্গল, চণ্ডী মঙ্গল। তারপর আসলো তোমার এই যে যে সাইফুল মুলক বদিউজ্জামান, পদ্মাবতী, হ্যাঁ, তারপর হচ্ছে যে লাইলি মজনু। এরকম অসংখ্য অসংখ্য মধ্যযুগের যে কবিতাগুলো ছিল সেগুলো সবগুলো ছিল কাহিনী কাব্য। আর প্রাচীন যুগে তো একটাই ছিল চর্যাপদ। তো এই যে গীতি কবিতা, সেটা কিন্তু আমাদের আধুনিক কালে এসে সৃষ্টি হয়েছে, এবং এখানে আমাদের স্পেশালিটি কি ছিল, কবির হৃদয়ের একান্ত অনুভূতির প্রকাশ, ঠিক আছে। এবং এখানে একটা জিনিস যেটা আসলো, গীতি কবিতায় কবির ব্যক্তি পরিচয় বড় হয়ে উঠল। এখানে নিজের ব্যক্তিগত পরিচয়টা বড় করে তুলতে চাইলে, আমরা মধ্যযুগে বা প্রাচীন যুগের যে কবিতাগুলো দেখি সেখানে কিন্তু এই ব্যক্তি পরিচয় তেমন ছিল না। তো এই যে আমরা দেখলাম যে এই কবির হৃদয়ের এই অনুভূতি প্রকাশ পেয়ে ব্যক্তি পরিচয়টা কি হলো, বড় হয়ে উঠলো।
আস্তে আস্তে আমাদের আধুনিক যুগে এসে কি হলো, এই কাহিনী কাব্যর যে ব্যাপারটা ছিল, কাহিনী কাব্যের প্রবণতাটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেল। এখন কিন্তু কবিতার মাধ্যমে কোন ধরনের কাহিনী লেখা হয় না। আমরা মধ্যযুগে মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, অন্নদা মঙ্গল, হ্যাঁ, ধর্মমঙ্গল, এরকম বিভিন্ন ধরনের যেটা পাই, বা পদ্মাবতী, সাইফুল মুলুক বদিউজ্জামান, এদেরকে যেগুলো পাই, সেগুলোতে কিন্তু দেখা যায় যে সবগুলোতে কি ছিল, কাহিনী কাব্য ছিল। কিন্তু আধুনিক যুগে এসে সেটা চলে গেল, সেখানে জায়গা দখল করে নিল কি, গীতি কবিতায়। সেই গীতি কবিতা এখনো কিন্তু টিকে আছে। এই যে যে আমরা গান লিখতেছি, প্রতিদিন নতুন নতুন গান লেখা হচ্ছে না, একটা গানের কথাই কি, গীতি কবিতা। ওকে, দেখি একটা রিসেন্টলি হিট হয়েছে যে এরকম একটা গানের কথা বলো। কেউ পারবে না? গান শোনো না? গান শোনো না কেউ? সুনিতা স্যার। তো শুনলে একটা গানের কথা বলো। আরে কি স্টুডেন্ট পড়াই, একটা গান শোনে না, ছবি দেখে না, গল্প পড়ে না, উপন্যাস পড়ে না, মুভিও দেখে না, পড়াটা কি, আমি এটা বুঝি না। সারাদিন কি খালি টিকটকে ভিডিও দেখো? হ্যাঁ, একটা গানের কথা বলতে পারতেছো না? এই যে যেমন এখন খুব ভাইরাল হয়েছে গান, ছেড়ে দাও দেওরা রে, অথবা এই যে যেমন মনে করো প্রিয়তমা গান, তুমি আমার প্রিয়তমা। তারপর হচ্ছে যে আরেকটা কি গান যেন ছিল, ওই যে সুড়ঙ্গ, সুড়ঙ্গ মুভিতে একটা গান আসলো, সেটা কি, তুমি গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো। এই যে যে গানের কথাগুলো তোমরা যখন রিডিং করবা বা লিরিক্স পড়বা, হ্যাঁ, তখন দেখবা যে গীতি কবিতার বিষয়টা তোমাদেরকে ধরতে পারতেছো। এখানে মনের কথাগুলো লেখকরা কি করতেছে, একদম প্রকাশ করে দিচ্ছে। তো যাই হোক, আমাদের গীতি কবিতার শুরুটা হয়েছিল কিন্তু ঈশ্বরচন্দ্র গুপ্ত। ওই যে আমরা এর আগে ঈশ্বরচন্দ্র গুপ্তের কয়েকটা কবিতায় এটার কিছু hints পাওয়া গেছে, বা কিছু বৈশিষ্ট্য পাওয়া গেছে, কিন্তু পুরোপুরি মাইকেল মধুসূদনের আত্মবিলাপ, সরি এটা গোলাপ হয়ে গেছে, এটা আত্মবিলাপ হবে, এখানে একটা রসিকার হবে, ঠিক আছে। আত্মবিলাপ ও বঙ্গভাষা কবিতায় গীতি কবিতার সার্থক রূপটা কি হয়েছে, আত্মবিলাপ এই নামের ভিতরেই কিন্তু দেখো নিজের, মানে আমরা কই আমার কি হয়ে গেল, আমার কেমন লাগতেছে, আমার আমি কেমনে এটা করলাম, এরকম করে আমরা অনেক সময় বলি না। আত্মবিলাপ হচ্ছে এভাবেই। আর বঙ্গভাষা কবিতাটা তো বিখ্যাত, সেই বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি। হ্যাঁ, এই যে যে কথাগুলো তিনি বলতেছে, হ্যাঁ, নিজের কথা বলতেছে, এই যে আমি, তা সবে অবোধ আমি, এইভাবে কথা বলে ঈশ্বরচন্দ্র এবং মাইকেল মধুসূদন দত্তের ইয়ার মাধ্যমে কি গীতি কবিতার সার্থক রূপ আধুনিক কালে এসে ফুটে উঠলো। হয়েছে। এখন আমরা গীতি কবিতার কিভাবে বিকাশ হলো, গীতি কবিতা কি, এগুলো জানলাম। আমরা এখন কিছু আহ গীতি কবিদের বৈশিষ্ট্য সম্পর্কে জানবো, বা গীতি কবি সম্পর্কে জানবো, আমাদের এটা আলোচনা করতে হবে। তো আমরা যার কথা বলতেছি যে বিহারীলাল চক্রবর্তী, এটা তোমাদের ব্রড কোশ্চেন হিসেবে একটা প্রশ্ন আসতেই পারে যে গীতি কবি হিসেবে বিহারীলাল চক্রবর্তীর আহ গুরুত্ব বর্ণনা করো অথবা ভূমিকা বর্ণনা করো। এটা ব্রড কোশ্চেন হিসেবে আসতে পারে, শর্ট কোশ্চেন হিসেবেও আসতে পারে, অথবা একদম অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে থাকার সম্ভাবনা আছে। আর যদি প্রশ্নটা হয় যে বাংলা সাহিত্যের গীতি কবিতার উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করো, তখনই কিন্তু কয়েকজন কবির আহ, আহ, গীতি কবিতার রিলেটেড বর্ণনা তোমাদেরকে দিতে হবে। তো আমরা প্রথমে শুরু করব বিহারীলাল চক্রবর্তীর হাত দিয়ে, কারণ এই বিহারীলাল চক্রবর্তীর মাধ্যমে কিন্তু কি গীতি কবিতার প্রথম সার্থক রূপায়ণ ঘটেছিল। এই বিহারীলাল চক্রবর্তীর একটা বিশেষ গুণ আছিল, এই বিহারীলাল চক্রবর্তী কিন্তু রবীন্দ্রনাথের গৃহশিক্ষক ছিলেন। এটা কি তোমরা জানো? না। স্যার, রবীন্দ্রনাথ, হ্যাঁ, জানি স্যার। জানো? তো তাকে কিন্তু বাসায় এসে পড়াতো, এবং ফলে এই বিহারীলালের যে একটা প্রভাব, সেটা কিন্তু বাচ্চার ওই রবীন্দ্রনাথের উপরে পড়েছিল। তো যাই হোক, বাংলা সাহিত্যের প্রথম গীতিকবি, খেয়াল করো, প্রথম গীতিকবি হিসেবে তিনি সুপরিচিত। রবীন্দ্রনাথ তাকে বাংলা গীতি কাব্যধারার ভোরের পাখি বলে আখ্যায়িত করেছেন। তাহলে ভোরের পাখি কে? বিহারীলাল। এটা কিন্তু
গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ভোরের পাখি কে? বিহারীলাল। তার সব কাব্যই ছিল বিশুদ্ধ গীতিকাব্য। মনোবীণা নিভৃত ঝঙ্কারে তার কাব্যের সৃষ্টি বাঙালি কবি মানুষের বহির্মুখী দৃষ্টিকে অন্তর্মুখী করার ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। খেয়াল করো, বাঙালির যে কবি মানুষ, মানে কবির যে মন মানসিকতা, তার যে বহির্মুখী দৃষ্টিভঙ্গি ছিল, সেটাকে অন্তর্মুখী করার ক্ষেত্রে তার অবদান ভোলা নয়। তো অল্প সময়ের মধ্যে তিনি বাংলা কবিতার প্রচলিত ধারার পরিবর্তন ঘটিয়ে নিবিড় অনুভূতি প্রকাশের মাধ্যমে গীতি কবিতার ধারা চালু করেন। এ বিষয়ে তিনি সংস্কৃত ইংরেজি সাহিত্যের মাধ্যমে গভীরভাবে প্রভাবিত হন। একটা জিনিস খেয়াল করো, আমাদের বাংলা সাহিত্য যেটা আছে, এই বাংলা সাহিত্য কিন্তু মারাত্মক ভাবে দুইটা ভাষা দ্বারা বা দুইটা ভাষার সাহিত্য দ্বারা প্রভাবিত। একটা হচ্ছে সংস্কৃত, আরেকটা হচ্ছে ইংরেজি। তা আমরা আধুনিক যুগে যা দেখতেছি, আধুনিক যুগে যা বুঝতেছি, সবকিছুই কিন্তু দেখা যাচ্ছে যে ইংরেজি সাহিত্য দ্বারা প্রভাবিত। আবার আহ সংস্কৃত সাহিত্য দ্বারাও আগে একসময় প্রভাবিত ছিল, কিন্তু বর্তমানে সময় যত দিন যাচ্ছে তত দেখতেছি আমরা ইংরেজি সাহিত্য দ্বারা বেশি প্রভাবিত হচ্ছি। যেমন মনে করো সায়েন্স ফিকশন ইংরেজি সাহিত্য থেকে আমাদের বাংলা ভাষায় আসছে, তারপর উপন্যাস, তারপরে যে এই গীতি কবিতা, এটাও কি ওই যে ইংরেজি লিরিক্স থেকে আমাদের ইয়েতে আসছে। তারপর নাটক বলো, এরকম অন্যান্য অনেক কিছু আমাদের ইংরেজি সাহিত্য থেকে আমাদের বাংলা ভাষায় এসেছে। তো এটার জন্য আমরা কাউকে দোষ দেওয়া যায় না, কারণ তারা বিহারীলাল তারা কি করছে, বাংলা ভাষায় এই জিনিসগুলো ইংরেজি ভাষা থেকে ওই টেকনিক শিখে বাংলা ভাষায় সেগুলো অ্যাপ্লাই করে নতুন কিছু সৃষ্টি করেছে বলে কি বাংলা ভাষা বা বাংলা সাহিত্য কি হয়েছে, সমৃদ্ধ হয়েছে। যাই হোক, তিনি তার কবিতায় ভাবের আধিক্য বেশি গুরুত্ব দিয়েছেন। ভাবের আধিক্য, খেয়াল করো কিসের আধিক্যকে গুরুত্ব দিয়েছেন? ভাবের আধিক্য, মানে তার মনের যে ভাবটা আছে, সে মনের যে তার যে চিন্তাটা আছে, সেই চিন্তাটাকে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন। প্রকৃতি ও প্রেম সঙ্গীতের উপস্থিতি, সহজ সরল ভাষা বিহারীলালের কবিতাকে দিয়েছে আলাদা ধারার বৈশিষ্ট্য। খেয়াল করো, সহজ সরল ভাষা, আমরা তার এরকম কিছু বক্তব্য দেখবো। তো রবীন্দ্রনাথ ঠাকুর বিহারীলাল সম্পর্কে একটা বিখ্যাত উক্তি দিয়েছেন। তোমরা পরীক্ষার খাতায় যদি এটা লিখতে পারো তাহলে ছক্কা মেরে দিবা, ঠিক আছে? তাই এটা আমাদের ভালো করে শিখে ফেলতে হবে। বিহারীলাল চক্রবর্তীর পর সাধনা পত্রিকায়, কোন পত্রিকায়? সাধনা পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর তার বিহারীলালের কাব্য চিন্তা নিয়ে একটা প্রবন্ধ লেখেন। সেখানে তিনি লিখেছেন, সে প্রত্যুষে অধিক লোক জাগে নাই, সাহিত্য কুঞ্জে বিচিত্র কলগীত উদিত হইয়া উঠে নাই, সেই উষালোকে কেবল ভোরের পাখি। এই যে এই কথাটার কারণেই বিহারীলালের নাম হয়ে গেছে ভোরের পাখি। সুমিষ্ট সুন্দর সুরে গান ধরিয়াছিল, সে তাহার নিজের ইতিহাসের কথা বলিতে পারি না, কিন্তু আমি সেই প্রথম বাংলা কবিতায় কবির নিজের সুর শুনিলাম। তো দেখো, এই যে ভোরবেলা যেমন পাখি ডাকে, তেমনি বিহারীলালও কি করেছিল, আধুনিক যুগে প্রাথমিক ইয়াতে এসে, হ্যাঁ, সে কি নিজের মতো করে কি কবিতা লেখা শুরু করেছিল। ফলে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভোরের পাখি কি উপাধি দিয়েছেন। এবং রবীন্দ্রনাথের গুরু, গুরু স্থানীয়, রবীন্দ্রনাথ তাকে গুরু মেনেছেন। একে তো তাকে ছোটবেলায় পড়িয়েছেন, সেই হিসেবে তার গুরু। আরেকটা হচ্ছে যে যেহেতু বিহারীলাল গীতি কবিতার একটা ধারা তৈরি করতে পেরেছিল, সেহেতু এই রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু আবার পরে আবার সেই গীতি কবিতাতে সবচেয়ে বেশি প্রসার প্রভাব প্রচার পেয়েছিল, হ্যাঁ, সেজন্য রবীন্দ্রনাথ ঠাকুরের গুরু বলা যায় বিহারীলালকে। বিহারীলাল তার প্রথম প্রকাশিত গ্রন্থ স্বপ্ন দর্শন, রচনাবলী স্বপ্ন দর্শন, সঙ্গীত শতক, বঙ্গসুন্দরী, নিসর্গ সন্দর্শন, বন্ধু বিয়োগ, প্রেম প্রবাহিনী, সারদা মঙ্গল, দেবরানী, বাউল বৃহস্পতি, সাধের আসন, হ্যাঁ, ধূমকেতু ইত্যাদি উল্লেখযোগ্য। তিনি কিন্তু দুইটা বিয়ে করছিলেন। প্রথমটা করেছিলেন 15 বছর বয়সে, একবার বিয়ে করেছিলেন। 15 বছর বয়সে যখন বিয়ে করেছিলেন, আহ তখন তার স্ত্রী মারা যায়, এবং এই আহ দ্বিতীয়বার আবার সে বিয়ে করেন কাদম্বরী দেবী নামে। সেই কাদম্বরী দেবীকে নিয়ে তার কবিতাতে কিন্তু তিনি লিখেছেন। যেমন প্রথম বইয়ের ইয়ার জন্য তিনি যে কবিতাটা লিখেছেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন সারদা মঙ্গল কবি বিহারীলাল চক্রবর্তীর শ্রেষ্ঠ কাব্য। সারদা মঙ্গলটা ছিল কি 1879 সালে লেখা। সারদা মঙ্গল ছিল কবি বিহারীলাল চক্রবর্তীর শ্রেষ্ঠ কাব্য। আখ্যান কাব্য হলে এর আখ্যান বস্তু সামান্যই। আখ্যান মানে কি, কে বলতে পারবে?
আখ্যান মানে কে বলতে পারবে? আখ্যান মানে হচ্ছে গল্প, ঠিক আছে। কাহিনী কাব্য হলো এর কাহিনী ছিল অল্প, কিন্তু তার লেখকের নিজের অনুভূতির প্রকাশটাই যেন এখানে কি হয়েছিল, বেশি ফুটে উঠেছিল। যেমন দেখো, এই চারটা লাইন খুবই গুরুত্বপূর্ণ, মুখস্থ করে ফেলতাম। সর্বদাই হু হু করে মন, বিশ্ব যেন মরুর মতন, চারিদিকে থালা ফালা, উহ কি জ্বলন্ত জ্বালা, অগ্নিকুণ্ডে পতঙ্গ পতন। দেখছো, একদম মানে সাধারণ, একদম সাধারণ ভাষায় তিনি কবিতাগুলো লিখেছেন, এবং তার নিজের মনের যে অবস্থা, হ্যাঁ, সেটাই সে প্রকাশ করেছে। সর্বদাই হু হু করে মন। ওকে, আবার সে বলতেছে যেমন উহ কি জ্বলন্ত জ্বালা, মানে এগুলো একদম নিজের, কিন্তু কি নিজের অনুভূতি প্রকাশটা সে এখানে করতেছে। এটাই ছিল গীতি কবিতার আসল জিনিস। প্রথম সার্থক গীতি কাব্য বঙ্গসুন্দরী, এই কাব্যটি 10টি স্বর্গে বিভক্ত। কবি এই কাব্য বঙ্গনারীর বন্দনা করেছেন। কাব্যের 10টি শর্ত হলো পোহা, নারী বন্দনা, সুরবালা। এগুলা এগুলো একটু মুখস্থ করার চেষ্টা করবো যতটুকু পারা যায়। এটা ব্রড কোশ্চেন হিসেবে আসতে পারে, সেই হিসেবে তোমাদেরকে বিহারী লালের বিস্তারিত আমি যতটুকু পারা যায় দিয়েছি। এরপরে আসতেছে আমাদের কৃষ্ণচন্দ্র মজুমদার। তো কৃষ্ণচন্দ্র মজুমদার, তার যে প্রথম ইয়া সেটা ছিল সেটা সদ্ভাব শতক, প্রথম এবং তার শ্রেষ্ঠ গ্রন্থ। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত আহ কষ্টে দিন যাপন করতেন। তার কৃষ্ণচন্দ্র মজুমদার বাংলা সাহিত্যের ক্ষেত্রে যে আহ, এই যে কবিতাগুলো, সেগুলো ছিল উপদেশ, হ্যাঁ, এবং স্রষ্টার প্রতি আত্মনিবেদনের সহজ সরল অনুভূতির যে কবিতা সেগুলো। যেমন আমাদের এই উপদেশমূলক কবিতা, এই যে এইটা আছে, যে এই বইটির অধিকাংশ ক্ষেত্রে নীতিমূলক বা সুফি বা হাফিজের ফার্সি কবিতার অনুসরণে রচিত। যেমন এইটা কবিতাটা কিন্তু আমরা সবাই জানি, যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আসলে তার দেখিবে না আর শীতের প্রদীপ বাতি। এই দেখেন, সরি, এখানে দেখিবে বানানটা একটু ভুল হয়েছে। দেখিবে না আর মানে সে এটা অপব্যয়কে কি, এটা বলেছিলাম না নীতিমূলক, এই নীতিমূলক হওয়ার কারণে সে এই অপব্যয় জিনিসটাকে কি করেছেন, আমাদের সামনে বোঝাতে চেয়েছেন যে অপব্যয় করলে এক সময় তোমার কি হবে, কষ্ট পেতে হবে। এছাড়াও তিনি আরেকটা আম, ইয়া করেছিল তোমার, এটা কি বলে, গীতিকাব্য লিখেছিল। সেটা ছিল মহাভারতের বাসব নহুষ সংবাদ অবলম্বনে আরেক গ্রন্থ হলো মোহভোগ। ওকে, এটাও একটা বিখ্যাত। তো এরপরে আরো যেসব কবিরা এসেছে তাদের কথা আমি আসলে স্লাইড গুলো বিস্তারিত দেখার সময় পাই নাই। তোমরা একটু নোট থেকে বা ইয়ে করে এই কবিগুলা সম্পর্কে জেনে নিবা এবং সেগুলো শিখে নিবা ভালো করে। প্রথমে আমি একটু আলোচনা করব দ্বিজেন্দ্রনাথ ঠাকুর নিয়ে। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের বড় ভাই ছিলেন। ওকে, খেয়াল করো, রবীন্দ্রনাথের বড় ভাই দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। তবে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর কিন্তু আবার বিহারী লালের, আমরা প্রথমে বলেছিলাম, অনুসারী ছিলেন না, তার বন্ধু ছিলেন। তো এরকম বিহারী লালের সময়কালে যতগুলো রোমান্টিক ভাবনার কবি ছিল, তাদের ভিতর দ্বিজেন্দ্রনাথ ছিল অন্যতম। কারণ তিনি এই তার রোমান্টিক ভাবনার সাথে তার কিছু অসম অতুলনীয় কিছু চিন্তা ভাবনা তিনি এখানে আমাদের সংযোজন করেছিলেন। তো আহ এবং দ্বিজেন্দ্রনাথের আরেকটা স্পেশালিটি ছিল যে তিনি যে একজন কবি, হ্যাঁ, কবির যে একটা স্বপ্ন বিষ্টতা থাকে বা স্বপ্নে যে সে যে তার একটা কল্পনার জগৎ থাকে, সেটার সাথে দার্শনিক চিন্তাটাকে তিনি কি যুক্ত করেছিলেন। তাই এই কারণে তার এই দুইটা জিনিস একই সাথে, কবিমন, কবিমনের কল্পনা প্রবণ চিন্তা, এবং একই সাথে আবার কি দার্শনিক চিন্তা, এই দুইটা জিনিস অ্যাড হওয়ার কারণে তার কবিতাটার একটা ভেরিয়েশনটা হয়েছিল অন্যরকম। তার বিখ্যাত কয়েকটা হচ্ছে স্বপ্ন প্রয়াণ, যৌতুক ও কৌতুক, হ্যাঁ, এরকম আরো অনেকগুলো কাব্য তিনি লিখেছেন। এরপরে আসতেছে আমাদের অক্ষয় কুমার বড়াল। এই অক্ষয় কুমার বড়াল বিহারীলালের মানে প্রত্যক্ষ শিষ্যদের মধ্যে একজন, মানে সরাসরি শিষ্য বলা যায়, যেরকম রবীন্দ্রনাথ যেমন ছিল, ঠিক তেমনি একজন ছিল অক্ষয় কুমার বড়াল। তো রবীন্দ্রনাথের থেকে একটু বেশি বয়স ছিল, কিন্তু কাব্য ভাবনার দিক থেকে যে বিহারীলালের
যে চিন্তা ভাবনাগুলো ছিল সেগুলো তিনি অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। বিশেষ করে নারীর যে গার্হস্থ্য রোগী, হ্যাঁ, আহ মানে মেয়েরা যে ঘর কন্যার কাজ করতেছে, এগুলোর যে একটা কাব্যিক রূপ হতে পারে সেই জিনিসটা তিনি এখানে তুলে ধরেছেন। তার বিখ্যাত বা সবচেয়ে সেরা বা যে কবিতাটা সেটা ছিল এশা, এবং এটা তিনি লিখেছিলেন তার স্ত্রী মারা যাওয়ার উপলক্ষে, বা তার স্ত্রী মারা যাওয়ার পর তিনি যে প্রচন্ড আঘাত পেয়েছিলেন, হুম, সেটা উপলক্ষে তিনি লিখেছিলেন। তো যাই হোক, নারী বন্দনার যে আহ, মানে ব্যাপারটা, এই ব্যাপারটা বা পত্নী প্রেম, হ্যাঁ, এই জিনিসগুলো অক্ষয় কুমার বড়ালের কবিতাতে অনেক বেশি ফুটে উঠেছে। এরপর আসতেছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরকে তো আমরা বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুর বিহারীলালের হাতে গীতি কবিতার আহ উম, ইয়া হলো, রবীন্দ্রনাথের হাতে এটা সবচেয়ে বেশি কি প্রকাশ পেয়েছে, এবং আহ, আহ, বলা যায় যে বাংলা গীতি কবিতার জগতে রবীন্দ্রনাথের আগমনটা ছিল একটা বিশাল ঘটনা, একটা বিস্ময়কর ঘটনা। তিনি এই কবি গীতি কবিতার জগৎকে তিনি যে শুধু আহ আহ, সমৃদ্ধ করেছেন তা নয়, এর অনেক ভেরিয়েশনও তিনি এনেছিলেন, এবং আহ পৃথিবীর আহ ইয়াতে মানে পৃথিবীর সাহিত্যে মানে বিশ্ব সাহিত্যে বাংলা কবিতার পরিচিতি আনার পেছনে তার কিন্তু এই গীতি কবিতা অনেক বেশি কাজ করেছিল। আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর যে গীতাঞ্জলি কাব্যের জন্য আহ, আহ, নোবেল পুরস্কার পেয়েছিলেন, হ্যাঁ, এই নোবেল পুরস্কার পাওয়ার পিছনে কিন্তু কি তার এই গীতি কবিতাগুলো ছিল। গীতাঞ্জলি কাব্যের যে কবিতাগুলো ছিল সবগুলো কিন্তু কি ছিল, গীতি কবিতা ছিল। তো ইংরেজ কবি গ্যাটে নামে ইয়ার্স, ডাব্লিউ বি ইয়েটস, হ্যাঁ, এ একটা কথা বলছিল যে গ্যাটে লেখা পড়লে যেমন মনে হয় এটা গ্যাটেই লিখেছেন, ঠিক তেমনি রবীন্দ্রনাথের লেখা পড়লে মনে হয় এটা রবীন্দ্রনাথই লিখেছেন। তো দেখো যে তার নিজস্ব একটা স্টাইল কতটুকু আত্মমার্ক হলে বা কতটুকু আহ উঁচু হলে বা কতটুকু সমৃদ্ধ হলে গ্যাটের সাথে রবীন্দ্রনাথকে তুলনা দিতেছে ডাব্লিউবি ইয়েটস। গ্যাটে কিন্তু একজন বিখ্যাত ইংরেজ সাহিত্যের কবি, আবার ডাব্লিউবি ইয়েটস কিন্তু একজন বিখ্যাত কবি এবং রবীন্দ্রনাথের বন্ধু ছিলেন। তো দেখো এভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের কতটুকু সম্মান তারা দিয়েছিল। তো যাই হোক, অসংখ্য গীতি কবিতা রবীন্দ্রনাথ লিখছে। আসলে এতগুলা লিখছে যে আমরা যদি সারা জীবন ধরেও পড়ি তাও কিন্তু কি হবে না, রবীন্দ্রনাথের লেখা শেষ হবে কিনা সন্দেহ আছে। তো এটা আমার কথা না, এটা হুমায়ুন আজাদের কথা, যে আমরা সারা জীবন ধরে পড়লেও রবীন্দ্রনাথের লেখা পড়ে শেষ করতে পারবো না। ওকে, তো যাই হোক, রবীন্দ্রনাথ আহ, তার বিখ্যাত কতগুলো গীতি কবিতা আছে, তার ভিতরে অন্যতম হচ্ছে প্রভাত সঙ্গীত। যেমন আজি এ প্রভাতে প্রবীর কর, কেমনে পুষিল মনের পর, কেমনে পুষিল প্রভাত ফেরির গান, ওরে না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। হ্যাঁ, এই যে যে কবিতাটা, সেটা প্রভাত সঙ্গীতের। মানসী, তারপর সোনার কবিতা, সোনার কবিতাটা তো আমরা তো করি, গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী দ্বারা খর বরষা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। এই যে যে সোনার কবিতার ব্যাপারটা, চিত্রা, গীতাঞ্জলি, নৈবেদ্য, কল্পনা, পতাকা, মহুয়া, এগুলো সবগুলোই দেখা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুরের কি ছিল, গীতি কবিতা ছিল। তোমাদের কিন্তু একটা প্রশ্ন গত বছর এসে গেছে গীতি কবিতার ইয়েতে ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান। তো এটা তোমাদের এবার আর আসার সম্ভাবনা নাই। তবে গীতি কবিতার ব্যক্তি পরিচয় হিসেবে যদি আসে তাহলে আমাদের বিহারী লালের প্রশ্নটা আহ বেশি গুরুত্বপূর্ণ। তোমরা বিহারী লাল সম্পর্কে ভালো করে জেনে নিবে, এবং গীতি কবিতা থেকে আরেকটা প্রশ্ন আসার সম্ভাবনা যেটা বেশি সেটা হচ্ছে যে গীতি কবিতার উদ্ভব ও ক্রমবিকাশ। ওকে, তো আমার এই স্লাইডটা ভালো করে আগাগোড়া পড়লে এবং এখানে যে পয়েন্ট গুলো দিয়েছি সেই পয়েন্ট গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিলে গীতি কবিতা রিলেটেড প্রশ্ন যেভাবে আসুক না কেন তোমরা অ্যান্সার দিতে পারবে। তো যাই হোক, আরেকজন পরিদর্শক কবি কাজী নজরুল ইসলাম, তিনিও কি অনেক গীতি কবিতা লিখছেন। গীতি কবিতা কিন্তু অনেকে লিখছে, অসংখ্য কবি তোমাদের আছে। তো এত কবির কবিতার লেখা তো তোমার লেখা সম্ভব না পরীক্ষার খাতায়। আমার পরীক্ষার খাতায় আমার একটা প্রশ্ন লেখার জন্য সর্বোচ্চ আমি কয় মিনিট সময় পাবো? 20 মিনিট। একটা ব্রড কোশ্চেন লেখার জন্য আমি সময় পাবো 20 মিনিট। 20 থেকে 25 মিনিটের ভিতরে আমাকে একটা ব্রড কোশ্চেন লিখতে হবে।
ওকে, তো সেই হিসেবে আমি এত বিস্তারিত লেখা সম্ভব না, তো আমি অল্প কয়েকজন, এই কয়েকজন যাদের নাম দিলাম, এদের অনেক কিছু তথ্যই আমাদের মনে আছে, মনে থাকবে, সেগুলো থেকে তোমরা কবিতার লাইন সহ কোটেশন সহ কি করবা, উল্লেখ করে দিবা। কেমন? তো এরপরে আসতেছে আমাদের কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম সম্পর্কে তো আমরা সবাই জানি। কাজী নজরুল ইসলামের কবিতাগুলোতে যদিও আহ আহ, মানে একটু বিদ্রোহ ছিল, একটু কঠিন কঠিন শব্দের ব্যবহার ছিল। হ্যাঁ, যেমন কাজী নজরুল ইসলামের সাথে রবীন্দ্রনাথের আহ একটু কি মনোমালিন্য এক সময় ছিল, যদিও এটা পরবর্তীতে আহ মিটমাট হয়ে যায়। তো এটা আসলে কিছু অযোগ্য লোক ছিল বা কিছু খারাপ মানুষ ছিল যারা কাজী নজরুল ইসলামের মতো কবিতা লিখতে পারতো না। তারা কি করলো, কাজী নজরুল ইসলামের নামে কি করলো, একটা কান পড়া দিল রবীন্দ্রনাথের কাছে। সেটা হচ্ছে যে কি, এই যে খুন, হ্যাঁ, খুন শব্দটার ব্যবহার, কাজী নজরুল ইসলাম এক জায়গায় রক্ত অর্থে খুন শব্দটার ব্যবহার করেছিলেন। এটা রবীন্দ্রনাথের কাছে বললো যে হ্যাঁ, কবি কেন খুন, রক্ত, হোলি খেলা, রক্তের হোলি খেলা এরকম কথা বলবে। হ্যাঁ, তো তখন রবীন্দ্রনাথ বলছে যে ভাঙচুর যদি না থাকে নতুন জিনিস কেমনে করবো। রবীন্দ্রনাথ কিন্তু কাজী নজরুল ইসলামকে খুবই পছন্দ করতেন, আবার কাজী নজরুল ইসলামও রবীন্দ্রনাথ খুবই সম্মান করতেন। এমনকি কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথের বাসায় গেলে রবীন্দ্রনাথের পায়ের কাছে বসে থাকতেন। এতটা বেশি সম্মান কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথকে করতেন। এবং কাজী নজরুল ইসলামের বাসায় রবীন্দ্রনাথের ছবি টানানো ছিল। তো আবার রবীন্দ্রনাথও কিন্তু কাজী নজরুল ইসলাম অত্যন্ত কি করতো, স্নেহ করতো। তো কাজী নজরুল ইসলাম যখন একবার তোমার ইয়া করলো, আহ, কাজী নজরুল ইসলাম যখন সুইলা চিং মারমা, তোমার ফোন মিউট করো। কাজী নজরুল ইসলাম যখন একবার স্ট্রাইক, হাঙ্গার স্ট্রাইক করলো, তখন কিন্তু রবীন্দ্রনাথ তাকে মেইল পাঠালো, ইয়া ওই যে তখন টেলিগ্রাম পাঠিয়েছিল, হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেমস ইউ, এভাবে করে কিন্তু বলেছিল। তো যাই হোক, তো কাজী নজরুল ইসলাম বাংলা কবিতায় একটা স্পেশালিটি, আলাদা একটা বৈশিষ্ট্য তুলে ধরেছিলেন। তখন কিন্তু রবীন্দ্রনাথের যুগে, রবীন্দ্রনাথ যখন কবিতা লিখতেছিলেন, সুইলা সিং মার্মা, শুয়ে শুয়ে ক্লাস করতেছো, তোমার ফোনটা তো মিউট করো। স্যার শৈলেচিং মারমার একটু মানে হয় ইয়ে হচ্ছে ওর জন্য, বুঝতে সমস্যা হচ্ছে আমাদের। হ্যাঁ, সুইলা সিংকে আমি কয়েকবার বললাম, সুইলা সিং তুমি নিজেকে মিউট করো। ঘুমিয়ে আছে স্যার। হ্যাঁ, ঘুমাই গেছে। তো যাই হোক, কাজী নজরুল ইসলামের যে স্পেশালিটির কথা বললাম, যে রবীন্দ্রনাথের যুগে রবীন্দ্রনাথ যেভাবে কবিতা লিখতো, তখন সবাই রবীন্দ্রনাথের স্টাইল ফলো করে কবিতা লিখতেছিল। তখন কিন্তু রবীন্দ্রনাথের এই স্টাইল থেকে কেউ বের হয়ে আসতে পারতেছিল না। কাজী নজরুল ইসলাম এসে তার নিজস্ব একটা স্টাইল ক্রিয়েট করলো, এবং সেই স্টাইলের কারণে অনেকে কাজী নজরুল ইসলামের কি, কাজী নজরুল ইসলামকে হিংসা চোখে দেখতো। তো যাই হোক, তিনি যে একটা নিজস্ব স্টাইল তুলে ধরলেন, এই বিদ্রোহের কথা তুললেন, আত্মসচেতন হতে বললেন, হ্যাঁ, এবং উৎপীড়িত জনগণের প্রতি সহানুভূতিশীল ছিলেন। তারপরে তার কবিতার আবেদন শিক্ষিত অশিক্ষিত সকল মানুষের মধ্যে কি একদম ছড়িয়ে পড়লো। তার বিখ্যাত সেই কাব্যগ্রন্থ যেমন অগ্নিবীণা, বিষের বাসি, পুবের হাওয়া, সর্বহারা, ঝিঙে ফুল, হ্যাঁ, এগুলো সব তার কি বিখ্যাত কবিতার বই। বিদ্রোহী। তো কাজী নজরুল ইসলামের এই কাব্যধারাতে আমরা সেই জিনিসগুলোই দেখতে পেলাম। ঠিক আছে, তারপর আসতেছে দেখো আমাদের স্বর্ণকুমারী দেবী। স্বর্ণকুমারী দেবী ছিলেন এই রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বোন। ওকে, স্বর্ণকুমারী দেবীর, এই যে যেমন দ্বিজেন্দ্রনাথ ছিল বড় ভাই, স্বর্ণকুমারী দেবী ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বোন। তার কবিতা, গান, নাটক অনেক কিছু তিনি লিখেছিলেন, এবং কি তিনি সংবাদপত্র পরিচালনা করেছিলেন। তা তার বিখ্যাত কিছু ইয়ে হচ্ছে যে বসন্ত উৎসব, গাথা, বিবাহ উৎসব, কবিতা ও গান, হ্যাঁ, এগুলো তার বিখ্যাত কিছু আহ আহ কি বলে কবিতা। তারপর দেখো কামিনী রায়। কামিনী রায় ছিল
অন্যতম শ্রেষ্ঠ মহিলা কবি। 15 বছর বয়সে তার একটা কবিতার গ্রন্থ প্রকাশ পায়, সেটা ছিল আলো ছায়া। তো কামিনী রায়ের অনেকগুলো কবিতা আছে, তার ভিতরে একটা হচ্ছে যে নির্মলা, পৌরাণিক, মাল্য, নির্মাল্য। তো এই যে আমরা এই কবিগুলো সম্পর্কে আলোচনা করলাম, ঠিক আছে, এই কবিগুলো সম্পর্কে বিস্তারিত যতটুকু পারা যায় তোমরা অল্প অল্প করে লেখার চেষ্টা করবে, মোটামুটি আধা পৃষ্ঠা আধা পৃষ্ঠা করে লিখলেই হবে। ওকে। তবে একটা জিনিস, প্রত্যেকটা কবির যতগুলো পারা যায় কবিতার লাইন, হ্যাঁ, এক একটা কবিতার বইয়ের নামের সাথে তার কিছু কবিতার লাইন তোমরা পরীক্ষার খাতায় নোটস করে লিখে দিবে। ওকে। সেই লাইনগুলোই তুমি মুখস্থ করে লিখবা, যে লাইনগুলো সহজে তুমি মনে রাখতে পারো। ওকে। আমরা এই যে আলোচনা করলাম আজকে, আমরা আলোচনায় আমি আবার প্রথম থেকে যেটা আলোচনা করেছি সেটা আমি আবার বলি। আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু ছিল গীতি কবিতার উদ্ভব ও ক্রমবিকাশ। হ্যাঁ, এই গীতি কবিতা কি সেটা আমরা পড়েছি, ইংরেজি লিরিক্যাল পোয়েট্রি থেকে বাংলা গীতি কবিতার কথাটা এসেছে। এখানে কবি ওয়ার্ডসওয়ার্থ, সমালোচক হাডসন এই কবিতা সম্পর্কে বা গীতি কবিতা সম্পর্কে ধারণা দিয়েছেন। এছাড়াও আমাদের বাংলা সাহিত্যের যে অন্যতম ইয়া সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর নিজে, হ্যাঁ, কবিতার সংজ্ঞা দিয়েছেন, এবং সেই সংজ্ঞা অনুযায়ী আমরা বলতে পারি যে যে কবিতায় কবিতার একান্ত ব্যক্তিগত আবেগ অনুভূতিকে এক সাবলীল ও আন্তরিক গীতিপ্রবণ ভাষায় ব্যক্ত করেন, তাই মন্ময় কবিতা বা গীতি কবিতা। অর্থাৎ কবির প্রগাঢ় ব্যক্তিক উপলব্ধির ধারক ও বাহক এই গীতি কবিতা বা লিরিক। এবং গীতি কবিতার বিকাশটা কিভাবে ঘটেছে, ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয় অংশে মানে 1850-এর পরে ইংল্যান্ডের রেনেসার আদর্শে মানবতাবাদের উদ্যোক্ত বিহারীলাল তার অনুসারীদের হাতে এই গীতি কবিতার বিকাশটা হয়েছে। এবং এটা সম্পূর্ণরূপে আধুনিক কালের সৃষ্টি, এবং এই কবিতায় কবির ব্যক্তি পরিচয় বড় হয়ে উঠে। কাহিনী কাব্যটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেলেও গীতি কবিতা এখনো টিকে আছে। ঈশ্বরচন্দ্র কবিতার কিছু কবিতায় গীতি কবিতার কিছু হিন্টস পাওয়া গেছে, কিন্তু মাইকেল মধুসূদন দত্তের আত্মবিলাপ ও বঙ্গভাষা কবিতায় গীতি কবিতার সার্থক রূপ প্রথম ফুটে ওঠে। এরপর আমরা আলোচনা করেছি বিহারীলাল চক্রবর্তী, তিনি ছিলেন প্রথম গীতিকবি এবং রবীন্দ্রনাথের শিক্ষাগুরু। তাকে ভোরের পাখি বলে আখ্যায়িত করেছেন রবীন্দ্রনাথ, এবং তার কারণেই সহজ সরল ভাষায় বিহারীলাল কবিতাকে একটা আলাদা বৈশিষ্ট্য দিতে পেরেছিলেন। এবং রবীন্দ্রনাথ বিহারীলাল সম্পর্কে যে বিখ্যাত উক্তিটি করেছে সেটা ছিল, সে প্রত্যুষ অধিক লোক জাগে নাই এবং সাহিত্যকুঞ্জের বিচিত্র কলকিতে পূজিত হয়ে উঠে নাই, সেই উষালোকে কেবল একটি ভোরের পাখি সুমিষ্ট সুন্দর সুরে গান ধরিয়েছিল, সে তাহার নিজের ঠিক ইতিহাসের কথা বলিতে পারি না, কিন্তু আমি সেই প্রথম বাংলা কবিতার প্রথম সুর শুনিলাম। তো তার বিখ্যাত কিছু কবিতার বইয়ের নাম দেয়া আছে, এবং সারদা মঙ্গল তার বিখ্যাত কাব্যগ্রন্থ। সেখানে 4টা চরণ: সর্বদাই হু হু করে মন, বিশ্ব যেন মরুর মতন, চারিদিকে ঝালাফালা, উহ কি জ্বলন্ত জ্বালা, অগ্নিকুণ্ডে অগ্নিকুণ্ডে পতঙ্গ পতন। আর সার্থক কনক, এগুলো এখানে আছে। এরপর আরেকজন গীতিকবি ছিল কৃষ্ণচন্দ্র মজুমদার। তার বিখ্যাত ইয়েটা ছিল যে সদ্ভাব শতক, সেটা ফার্সি অনুবাদ বা সুফিয়াতে থেকে নেয়া। এবং সেখানে তার বিখ্যাত কবিতা যেজন দিবসে মনের হরষে জ্বালাই মোমের বাতি, আশুগৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ বাতি, এটা তার ছিল বিখ্যাত সেই গীতি কবিতার অংশ। এছাড়া আমরা আরো কিছু গীতিকবি সম্পর্কে আলোচনা করেছি। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, যে রবীন্দ্রনাথের বড় ভাই ছিল। অক্ষয় কুমার বড়াল, সে ছিল রবীন্দ্রনাথের সিনিয়র কিন্তু আমাদের বিহারী লালের অন্যতম শিষ্য। এরপর রবীন্দ্রনাথ ঠাকুর, যার হাতে গীতি কবিতা সবচেয়ে বেশি প্রচার এবং প্রসার লাভ করেছে। এরপর এসেছে কাজী নজরুল ইসলাম, স্বর্ণকুমারী দেবী যে রবীন্দ্রনাথের বড় বোন, কামিনী রায়। এদের সবার আলোচনা তোমরা কিছু কিছু করে কবিতার উদাহরণ সহ দিয়ে দিবে। এর ফলে কি হবে, তোমার কবিতাটা অনেক বেশি মার্কস পাবে, এই লেখাটা অনেক বেশি মার্কস পাবে। আমি যে তোমাদের থার্ড ইয়ারের খাতা কাটতেছি, হ্যাঁ, অনেকে অনেক 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা করে লুটশিট নিছে, খালি লিখে গেছে লিখে গেছে লিখে গেছে, কিন্তু কি নাই, নাম্বার পায় নাই। কিন্তু যেখানে কবিতার লাইনগুলো বেশি বেশি ব্যবহার করেছে, বেশি বেশি তথ্যপাত্র দিয়েছে, তারা কিন্তু কি বেশি মার্কস পেয়েছে। তো এই ছিল আমাদের আমাদের আজকের গীতি কবিতার উদ্ভব ও ক্রমবিকাশ নিয়ে ক্লাস। ইনশাল্লাহ আবার দেখা হবে কালকে।